স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। একজনের মুক্ত জীবনের চর্চা যাতে অন্যজনের অধিকারকে হরণ না করে সেদিকে খেয়াল রাখতে হয় রাষ্ট্রযন্ত্রকে। এজন্য আইন কানুনের গণ্ডির মধ্যে থাকে নাগরিকের স্বাধীনতা, তবে বিধানের বেড়াজলে মুখ বন্ধ রাখার প্রবণতাকে মানবাধিকার লঙ্ঘনে সামিল বলে মনে করেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। এসব নিয়ে আজকের আলোচনা ধার কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আজম শফিকুল আলম। স্বাগত আপনাদের। স্যার, প্রথমেই আপনার কাছে আসবো যে এই যে এত কথা হচ্ছে, বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, সব কিছুর কেন্দ্রে এসে দেখছি যে আইসিটি অ্যাক্টের যে ৫৭ ধারা, সেটি নিয়েই হঠাৎ করেই এই ধারাটি যেন আমাদের ধরায় এলো আর কি, এরকম একটা অবস্থা। তো মূল বিষয়টা হচ্ছে চর্চার কারণেই কিন্তু আইনের ভালো মন্দটা সবার আগে প্রকাশ হয়, এবং এই ক্ষেত্রেও আমরা দেখলাম তার কোনো ব্যতিক্রম নাই। মূলত যেটা হয়েছে যে প্রবীর শিকদারকে গ্রেপ্তার, এবং সেই গ্রেপ্তারের কারণটা নিয়েই আলোচনায় এসেছে। এই ধারাটিকে যে নিয়ে দুই ধরনের কথার ধারা আমরা দেখছি। একটি ধারা হচ্ছে যারা বলছেন যে এটি সংবিধানের সঙ্গে মোটেও সাংঘর্ষিক না, এবং সেই ধারায় মাননীয় তথ্যমন্ত্রীও আছেন। আবার বিপরীত দিকে দেখছি সুলতানা কামালরা খুব জোরেই বলছেন যে এটি পুরোপুরি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। স্যার, আপনার কাছেই রাখতে চাই যে আপনি কোন ধারায় যাবেন। ওই আপনি প্রথমে যেটা বললেন, একটা আইনের যখন প্রয়োগ শুরু হয় তখনই অ্যাকচুয়ালি আসলে বোঝা যায়, তার আগে তো কাগজে কলমে থাকে। এবং এই প্রবীর শিকদারের ব্যাপারে যে ধারাটা যেভাবে প্রয়োগ করা হলো, সবাই এক অর্থে আমাদেরও টনক নড়লো, তখন কিন্তু আবার ওই ধারাটা পড়া হলো, তাই তো? যে প্রয়োগ ওই অর্থে কম হয়েছে। এখন এখানে দুইটা, একটা হলো যে একেবারে বলবো আইনের ন্যূনতম ব্যাকরণ যে আছে আইন লিখার, ওই আইনের ব্যাকরণ বা আইনের একবার মিনিমাম যে স্ট্যান্ডার্ড, ওইটার মাপকাঠিতে এটা সাংঘাতিক ঢালাও একটা বাজে আইন। মানে এটা একটা ফার্স্ট ইয়ারের লর ছেলে যদি এরকম আইন লিখতো, আমি তাকে কিন্তু ফেল করাতাম। মানে ওই অর্থে যে বলছে গ্রামারের দিক দিয়ে একেবারে এটা বাজে আইন। আর দ্বিতীয়ত হলো যেইভাবে এত ঢালাওভাবে করা হয়েছে, এখানে কিন্তু যে কোনো ব্যক্তিকে যে কোনো কথার জন্য এই আইনে আওতায় ফেলা যাবে। আমি যেটা বললাম যে আইনের ওই যে ফার্স্ট ইয়ারের ছেলেকে ফেল করাতাম যে আইন লিখেছে, এখন যে আইন লিখেছে সে এসে বলতে পারে যে তার এই কথায়, আমার এই কথায় তার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতি হয়েছে, তার মানহানি হয়েছে। মানে এখানে শুনিলে, দেখিলে, সম্প্রচার করিলে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হইলে, মানহানি হইলে, নীতিভ্রষ্ট হইলে সব আমি এই অপরাধের দোষী, এবং ন্যূনতম 7 বছর আর সবচেয়ে বেশি 14 বছরের জেল হবে। ওই ব্যক্তি কিন্তু এই কথা বলতেই পারে। অতএব যেভাবে ঢালাওভাবে করা হচ্ছে, একটা হলো যে আইনের গ্রামারের দিক থেকে, আর একটা হলো কন্টেন্ট। এখানে প্র্যাকটিক্যালি আমাকে দেন, আমি যে কোনো লোকের যে কোনো কথা আমি কিন্তু ওকে এই আইনে ফেলে দিতে পারবো। যে কোনো হয়তো একটু বেশি বললাম, কিন্তু প্রয়োজন হলে, যে কোনো বিষয়ে প্রয়োজন হলে অনেক লোকের অনেক সমালোচনামূলক কথাকেই এই আইনের অধীনে, এই অধীনে অপরাধ হিসাবে অন্তত তাকে গ্রেফতার করে তার বিচার শুরু করার মতো একটা আমি মামলা দাঁড় করিয়ে দিতে পারবো। আর এখানে ওই ধরুন নীতির ব্যাপারে হলো কি, গণতন্ত্র মানেই হলো একটা লোকের জেলে যাওয়ার জায়গাটা কমানো, অপরাধের সংখ্যা কমানো। গণতন্ত্র মানে আমাদের মুক্ত চিন্তা, মুক্ত আচরণ, মুক্তভাবে চলাফেরা করা, এবং রাষ্ট্র আমার উপরে আমাকে সীমিত করবে না। ওই অর্থে গণতন্ত্র ধরলে এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী। এখানে এত কিছু বলা হয়েছে যে আমাদের সবাইকে এই আইনের আওতায় গ্রেফতার করে জেলে রাখা যাবে, এবং এটা নিঃসন্দেহে এটা সাংবিধানিক বিচারে এই আইন টিকতেই পারে না। স্যার, অবশ্যই এটা সাংবিধানিক যৌক্তিকতা নিয়েও নিশ্চয়ই আদালতে এটি নিয়ে আলোচনা হবে, আমরা সেটার অপেক্ষায়ও থাকবো। কিন্তু যেটি স্যার বলছিলেন, এটি একটু খুশি কবিরের কাছে যেতে চাই যে সাধারণভাবে আমরা দেখছি যে নাগরিক সমাজ এই আইনটি, বিশেষ করে ৫৭ ধারা নিয়ে অনেক সোচ্চার, এবং তারা যেই কারণে বলছেন, মূল যেই বিষয়গুলি সেটা হচ্ছে যে এই আইনটার ক্ষেত্রটা অনেক বড়, যেটা স্যারও বলছিলেন যে আপনি সুনির্দিষ্ট কোনো অপরাধের কথা বলা নাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত সেটা যে কিভাবে দেওয়া যাবে এবং কিভাবে দেওয়া যাবে না, মানে সাধারণভাবে আইনের সেক্ষেত্রে মানে ভয় পাচ্ছে কিনা সাধারণ মানুষ এই আইনটি থাকার। আসলে একটা অ্যাড করি, ওটা তো আছে, কিন্তু ধর নীতিভ্রষ্ট, মানে আমি ইলেকট্রনিক কিছু বললাম যেটা শুনে দেখে পড়ে কেউ নীতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে সেটাই অপরাধ। আমার কথা শুনে কে নীতিভ্রষ্ট হচ্ছে, বা এখন বলে হ্যাঁ স্বাধীন মালিকের কথা শুনে আমি
নীতিভ্রষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এটা এই আইনে অপরাধ। সরি বললাম একটু। না ঠিক আছে। আসলে যেটা বলা হয়েছে, একটা সমাজে, একটা জাতি, একটা দেশ, অনেক মানুষ বসবাস করে, তাদের ভিন্ন অনেক মতামত থাকতে পারে এবং থাকা উচিতও থাকবে, ভিন্ন অনেক বিশ্লেষণ যে কোনো বিষয় নিয়ে থাকবে, থাকা উচিত থাকবে, ভিন্ন অনেক ব্যাখ্যা এগুলোও থাকবে। এখন এই যে ৫৭ ধারার ব্যাপারে যে মানে এত ভেগ, একটা হলো যে এই আইনটা আসলে আইনটার এখানে আমাদের সংবিধানে যে অধিকার নাগরিক হিসাবে আমার বাক স্বাধীনতা, আমার চলাফেরার, আমার চিন্তা করার, মত প্রকাশ করার, এ দেশের নাগরিক হিসাবে সেটার পরিপন্থী কিনা, সেটা আমাকে এটা খর্ব করছে কিনা, সেটা তো দেখা বিষয় অবশ্যই। দ্বিতীয় হলো এমন একটা বিশ্লেষণের জায়গাটা এত ব্যাপক রয়ে গেছে, যেটা কিভাবে কে এটাকে ব্যাখ্যা করবে এই জায়গাটার উপর নির্ভর করছে যে কাকে কোন জায়গায় কোথায় মনে করবে যে এটা এর নীতিকে নষ্ট করছে, এ তার অনুভূতিকে আঘাত আনছে। মানে এটা তো সব জায়গায় সব কিছুতে তো অনেক কিছুই তো বলা যাচ্ছে, যে অনেক কিছু অনেকে অনেক কিছু বলে যেটা আমাদের অনেকদের চিন্তায় মনে হয় এটা সঠিক না, যে প্রতিবাদও চলে আসে। প্রতিবাদ চলে আসে যখন বলে যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন যে পহেলা বৈশাখে নারীদের যখন বস্ত্রহরণ করছে যে দুষ্টু ছেলে, তখন এটা আমাদেরও আঘাত আসে, আমাদের চিন্তা, আমাদের চেতনা। এই ধরনের অবস্থা তো অবশ্যই মত প্রকাশ করব। আমার অবস্থান, আমার বিশ্বাস, আমি যা জিনিস নিজে নৈতিকতার সাথে আমি মনে করি, আমার নীতি এত যদি ক্ষুণ্ণ হয়ে থাকে যে কোনো কিছু কেউ বললেই এটা একেবারে নষ্ট হয়ে যাবে, এটা একেবারে ভেঙে যাবে, সেটা তো মানে হতে পারে না। আর এটার বিশ্লেষণ কে করবে, এটা কিভাবে হবে? এখন একই ধর্মের মধ্যে কিন্তু অনেক ধরনের ভাগ আছে, একই ধর্ম, এবং সে ভাগের মধ্যে, প্রত্যেক ভাগের মধ্যে কিন্তু অনেক ধরনের বিশ্লেষণও আছে, সেটার মধ্যেও আবার সাব ক্যাটাগরিও আছে। এইগুলা কি তাহলে একজন আরেকজনকে তাহলে মানে আমরা কি এমন একটা জায়গায় যাব যে আমার মত ছাড়া আর কারোর মত এখানে টিকবে না? এটা তো হতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না, কোনো সভ্য দেশে হতে পারে না। এই কারণে আমার মনে হয় যে এই ধরনের যখন চলে আসে, এটা চলে আসে এমন একটা চিন্তা থেকে, যেটা হচ্ছে যে আগে যে যখন মিলিটারি রিজিম, এখানে অগণতান্ত্রিক চর্চার একটা এই জায়গা ছিল, যেহেতু মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না, তখন যারা শাসক তারা ভয় পেত যে আমাদেরকে তো মানুষ গ্রহণ করছে না, তখন আমরা একটু ভয় ভীতি দেখিয়ে আমরা এখানে দেশ শাসন করি। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার থেকে এই ধরনের আইনের বিধান থাকা উচিত না, এ ধরনের অবস্থা থাকা উচিত না, যেটাকে অনেক বেশি এটা মিসইউজ করার স্কোপ থাকে। স্যার আপনার কাছে আসবো, একটু ৫৭ ধারায় পরে আসি। তার আগে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে যে এমন কিছু বিষয় নিয়ে যোগাযোগটা মানে ব্যাপারটা এত জটিল মনে হয় আমার কাছে, যে এমন একটা বিষয় নিয়ে আমরা অপরাধের কথা বলছি যেটা হয়তো সরাসরি কাউকে আঘাত করছে, এটি আপনি দৃশ্যত বোঝানো যাবে না, যে আমাকে অনুভূতিতে আঘাত। ফলে এইরকম সূক্ষ্ম স্পর্শকাতর বিষয়ে যখন আইন হয়, তখন এই আইনের মধ্যে যখন এই অস্পষ্টতা থাকে, সেটা এই আইনের যে মূল ভাবটা সেইটা কতটুকু যোগাযোগ করতে পারে? না, যেমন ধরেন আপনার প্রশ্নটাও কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেক জটিল হয়ে গেছে। তো সেইটা হচ্ছে যে এই আসলে প্রশ্নটা তো ৫৭ ধারা নিয়েই, কারণ হচ্ছে যে ৫৭ ধারাতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ধরেন আমি তো স্বাধীন ভাই আইন বিশেষজ্ঞ, উনি মানবাধিকার কর্মী, আমি একজন সাধারণ মানুষ, শিক্ষকতা করি, গণমাধ্যম পড়ে। ধরেন আমি সাধারণ মানুষের মতো করে আইনটাও পড়েছি, কারণ আমার পড়াশোনার পার্ট হিসেবে ক্লাসে পড়াতে হয় এই মিডিয়া রিলেটেড লসগুলো। আবার সংবিধানের যে ৩৯ অনুচ্ছেদ যেখানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই জায়গাটাও আমি আমার মতো করে পড়ে দেখেছি। তো এখন
দুটা জিনিসকে যখন আমি তুলনা করলে দেখা যায় যে সংবিধানের 39 অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, পাশাপাশি কতগুলো রিজনেবল রেস্ট্রিকশনের কথাও বলা হয়েছে। সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলোর মধ্যে একটা হচ্ছে যদি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করে, তারপরে ল অ্যান্ড অর্ডার যদি ভায়োলেট করে, তারপরে ধরেন বন্ধু রাষ্ট্রের সাথে যদি সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় ঘটায় কোনো বক্তব্য, তাহলে সেটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতায় পার পায় না। তো এবারে আসি 57 ধারায় কি হয়েছে। 57 ধারায় কিন্তু এই বিষয়গুলোই অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা করা হয়েছে। তো এখন 57 ধারা নিয়ে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যেটা আপা বলছিলেন বা স্বাধীন ভাইও বলছিলেন যে এই বিষয়গুলো বেশ অস্পষ্ট, স্পষ্ট করে ব্যাখ্যা করা দরকার। কারণ এখন এটা যেইভাবে আছে সেইভাবে এটা ব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা যায়, চাইলে পুলিশ অপপ্রয়োগ করতে পারে। আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে এটার অপপ্রয়োগ হয়েছে। তো সেই কারণে এই জায়গাগুলো পরিষ্কার করে ব্যাখ্যা করা দরকার যে কোনটা কি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, কি হলে আপনার হবে, যে পরিষ্কার ব্যাখ্যা করা দরকার। তার পাশাপাশি আরো যে বিষয়গুলো এই আইনের সমস্যা, সেটা হলো যে এই আইনে আপনার যে ডিফেমেশনের জন্য শাস্তির কথা বলা হয়েছে, আপনার 7 বছর ন্যূনতম, 14 বছর হচ্ছে সর্বোচ্চ। আবার আপনি যদি দণ্ডবিধির 499, 501, 502 এগুলো দেখেন, যেখানে আপনি যদি পত্রিকার মাধ্যমে ডিফেমেশন করেন সেখানে আপনার 2 বছরের কারাদণ্ড। তো এখানে অনলাইনের বেলায় এসে একেবারে 14 বছর হয়ে যাচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন 7 বছর। তো তাহলে আপনার কাগজে ডিফেমেশন করলে এত কম, অনলাইনে করলে এত বেশি, এটাও কিন্তু একটা বিচ্যুতির জায়গা। এটাও আপনার ভেবে দেখতে হবে। তো তারপরে আরো যে বিষয়টা, যে এই আইনটাকে যখন 2013 সালে সংশোধন করা হয় তখন আরো কঠিন করা হয়েছে। কিভাবে? ধরেন এটাকে নন বেইলেবল করা হয়েছে, কগনিজেবল করা হয়েছে, এবং এই সেকশনের অধীনে বা এই আইনের অধীনে পুলিশ চাইলে যে কোনো সময় যে কাউকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। তো এখন পাশাপাশি প্রশ্ন হচ্ছে তাহলে কি এই ধরনের ধারার একেবারেই দরকার নাই? আমি আবার সেটাও মনে করি না। আমি মনে করি যে এই ধারাটি থাকতে পারে সংশোধিত আকারে। কেন থাকতে পারে? কারণ আপনি 2012 সালে যদি রামুর ঘটনায় ফিরে যান, যে ফেসবুকের একটা ভুল ছবিকে কেন্দ্র করে যেভাবে বুদ্ধিস্ট সম্প্রদায়ের উপরে তাণ্ডব চালানো হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় যে এই ধরনের আইন থাকা দরকার। তবে এর বিষয়গুলো পরিষ্কার করা দরকার। এখন এবারে আসি, আপনি যে যোগাযোগের কথা বলছিলেন, এই আইনটি কিন্তু এই সেকশনটি পরিষ্কার শুরুতে বলা হয়েছে যে আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো ইলেকট্রনিক বা অন্য কোনো আপনার ফেসবুক, টুইটার এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মত প্রকাশ বা ছবি প্রকাশের কথা বলা হয়েছে। এখন আমরা যারা ধরেন ফেসবুক ইউজ করি, অনেকেই ফেসবুক ইউজ করি কিন্তু জানি না। যেমন ধরেন ফেসবুকে আপনি যখন একটা পোস্ট দেন, আপনি তো যা খুশি তাই কিন্তু ফেসবুকে লিখতে পারেন না, কারণ আপনার স্বাধীনতা। যেমন আমরা যখন ফ্রিডম অফ এক্সপ্রেশনকে রাইট হিসেবে দেখি, ওইখানে কিন্তু 2 ধরনের রাইটের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে রাইট অফ দি স্পিকার, রাইট অফ দি লিসেনার। শুধুমাত্র স্পিকারের রাইট কিন্তু না, যিনি শুনবেন, যার উদ্দেশ্যে বলা হচ্ছে তারও রাইট। আবার রাইট, ওই যে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের রাইটটা কিন্তু আবার মানুষের ডিগনিটি, প্রাইভেসি, এই রাইটগুলোকেও কিন্তু আপনার ব্যালেন্স করে। তো সেক্ষেত্রে আপনি যখন ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, সেই পোস্টটা দেওয়ার আগে কিন্তু চিন্তা করা উচিত, এবং সেই পোস্টটাকে যখন আপনি প্রকাশ করেন তখন আপনার অপশান থাকে, আপনি কি এটা প্রাইভেটলি করছেন, নাকি না বন্ধু সার্কেলের মধ্যে করছেন, না পাবলিকলি করছেন। যখন আপনি এটা পাবলিক করে দেন, পাবলিক করে দিলে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে গেল, তখন যোগাযোগের ভাষায় কিন্তু আমরা এটাকে অ্যান অ্যাক্ট অফ ম্যাস কমিউনিকেশন বলে ফেলতে পারি। কারণ কি? আপনার এই যে বক্তব্যটি আপনি দিচ্ছেন, এটি জনগণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? খুব দ্রুত গতিতে যায়। কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা, 2টা বৈশিষ্ট্যের কারণে সোশ্যাল মিডিয়া খুব পাওয়ারফুল। একটা হচ্ছে অ্যানোনিমিটি, আরেকটা হচ্ছে তার স্পিড অফ ডিস্ট্রিবিউশন। যে অ্যানোনিমিটিটা কি? যেমন ফেসবুকে আপনি যখন পোস্ট দেন, আমার পক্ষে জানা সম্ভব না আপনি কি হিউম্যান বিইং, না কোনো যন্ত্র, না অন্য কেউ, যতক্ষণ পর্যন্ত আমি আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে না অনুসন্ধান করছি। আরেকটা হলো যে আপনি যখন ফেসবুকে কোনো জিনিস পোস্ট করেন, এটা এত দ্রুত স্প্রেড হয়, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, মানে নেটওয়ার্ক টু নেটওয়ার্কের মধ্যে এক মুহূর্তের মধ্যে আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো এইরকম পাওয়ারফুল একটা মিডিয়াতে আপনি কিন্তু ইচ্ছা করলে যা ইচ্ছা তাই বলতে পারেন না। তো সেই কারণে আমার মনে হয় যে ব্যালেন্সটা দরকার। আমরা যারা ফেসবুকে কমেন্ট করি বা স্ট্যাটাস দেই, সেক্ষেত্রে আমাদের একটু সচেতনতা দরকার। সচেতনতা অবশ্যই দরকার স্যার। এবং এই ক্ষেত্রে মানে এই মিডিয়ামটা ভিন্ন হওয়ার কারণে যেটা হয় যে একটা ধরেন গণমাধ্যমের আমরা যে সাধারণ সংজ্ঞাটা জানি, সেই সংজ্ঞার ভিতরে কিন্তু
কিছু গার্ড থাকে, কিন্তু এটি এখানে কোনো গণমাধ্যম gatekeeping হওয়া নাই, সত্ত্বেও কোনো কিচ্ছু নাই। গেট কিপিং নাই। সো গেট কিপিং না থাকার কারণে যে আসলে আমি গেট কিপার সেই জিনিসটা আমরা মানুষকে সচেতন করতে পারছি কিনা, অসচেতনতার কারণেও কিন্তু অনেক ধরনের এই ঘটনাগুলি ঘটছে। এবং আপনি যেটি বলছেন যে রামুর মতো ঘটনা, সেইগুলিতে কিন্তু কোনো ধরনের মানে এই আইনের ব্যবহার হতে দেখিনি। সেইটাও কিন্তু এক ধরনের বলা যায় যে এই আইনটিকে প্রশ্নবিদ্ধ করেছে মানুষের কাছে। সেটা তো আইনের অপব্যবহার। ধরেন এখন যে এই আইনটা কিন্তু ওই ক্ষেত্রে ব্যবহার করা যায়, এখন পুলিশ যদি না করে থাকে তাহলে পুলিশ তো ইচ্ছাকৃতভাবে এই আইনের অপব্যবহার হ্যাঁ, এবং করছে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে প্রয়োগ করছে, কোনো কোনো ক্ষেত্রে করছে ফেসবুকের না। মতো মাধ্যমগুলির মাধ্যমে মানুষ নানান রকমের হয়রানির শিকার হচ্ছে, সেগুলির বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা আমরা নিতে দেখিনি। স্যার, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে একটা খুবই টেকনিক্যাল জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই প্রবীর শিকদারের মামলাটা যিনি করেছেন তার ব্যাপারে কিন্তু তার স্ট্যাটাসে কিছু ছিল না। ফলে এইখানে আপনারা যেটা টেকনিক্যালি লোকাস স্ট্যান্ডি বলেন, সেইটা আছে কি নেই, অর্থাৎ মামলা করার অধিকার ওই ব্যক্তির ছিল কিনা, আমরা একটা বিরতির পরে আপনার কাছে জানতে চাইবো। আজকের বাংলাদেশে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, যেটি জানতে চাচ্ছিলাম, মামলা করার অধিকার ছিল কিনা বাদী। ওখানে আসলে এখানে স্পষ্ট করে বলা নাই, প্রশ্নটা আসছে এই জন্য যে হচ্ছে মানহানির মামলা, যেটা প্যানেল কোডের ওই যে 499 500 প্যানেল কোডে যে মানহানির মামলা, ওখানে বলা আছে যার মানহানি হয়েছে সে মামলা করবে। মানে অন্য কারো কথা, ধরেন আমি মনে করছি আমার মানহানি হয়েছে, মানে আপনি মামলা করতে পারবেন না, আমি মামলা করতে পারবো। সো আর এই আইনে ওইভাবে কিছু বলা নাই। তো আমরা ওই আইন থেকে যদি নেই, এবং এটা স্বাভাবিক, মানে অনেক কথা কনভেনশনেও যদি যাই, হ্যাঁ, মানে যার মানহানি হয়েছে সে মামলা করবে, কারণ তাকে তো গিয়ে বলতে হবে কোন কথায় তার কিভাবে মানহানি হয়েছে। এটা তো তার সে ব্যক্তিগতভাবে, অন্য যে কোনো ক্রিমিনাল মামলা, আমার বাসা থেকে চুরি হলে আমাকে গিয়ে তো পুলিশের কাছে গিয়ে বলতে হবে যে আমার টেলিভিশন চুরি হয়েছে বা রেডিও। এখন আমার বাসায় চুরি হয়েছে, আমার কোনো খোঁজ খবর নেই, কুমিল্লা থেকে একজন মামলা করে দিল যে স্বাধীন মালিকের বাসায় চুরি হয়েছে, ওটা তো হয় না। আর স্পেশালি মানহানির মামলায় পার্টিকুলারলি বলা আছে যার মানহানি হয়েছে তাকে মামলা করতে হবে। কিছু মামলায় কিন্তু এটা বলা আছে, যেমন প্যানেল কোডে আরেকটা ধরনের অপরাধ আছে, আইনে যেটা বলা আছে আমি বলছি যে কেউ যদি কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে যার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে সেই স্বামী, ওইটা পাশের পাড়া প্রতিবেশী করলে হবে না। ওই এই ধরনের ওই একটা বিবেচনা। আর আমি একটু আগের কথা ফিরে, যেটা আমি গ্রামারের কথা বলছিলাম, যে ক্রিমিনাল ওই একটা ঐতিহাসিক অপপ্রয়োগের প্রেক্ষাপটে মোটামুটি 19 শতাব্দীর মাঝামাঝি থেকে যে মানসিক আঘাত, ভাবমূর্তি, এইগুলি কিন্তু ফৌজদারি আইন থেকে উঠে গেছে। মানে কারো মনের দুঃখ পেলো, যে কারণে হোক, বা মনে আঘাত পেলো বা অনুভূতিতে আঘাত লাগলো বা মানহানি হলো, যেটা মানসিক ব্যাপার, যেটা ওইভাবে দেখা যায় না, মানা যায় না, এবং যেটা ব্যক্তি থেকে ব্যক্তি ভ্যারি করবে। মানে বিভিন্ন ব্যক্তি একই কথায়, কোনো ব্যক্তি অনেক বেশি দুঃখিত হতে পারে, অন্য বেশি অত দুঃখিত হতে পারে না। এই যে দুঃখ পাওয়া, মনের ভিতরে যে জিনিসটা, ওইটা 400-500 বছর ধরে এত বেশি অপপ্রয়োগ হয়েছে। তো ওই জন্য মোটামুটি 150-200 বছর আগে সব আইন থেকে কিন্তু এইটা মানে ফৌজদারি আইন থেকে তুলে দেওয়া হয়েছে। তার মানে কি, হ্যাঁ নিশ্চয়ই আপনার আচরণে বা আপনার কোনো লেখালেখিতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা আমার মানহানি হতে পারে, তাহলে আমার প্রতিকার কি? আমার প্রতিকার হলো আপনার বিরুদ্ধে দেওয়ানি কোর্টে গিয়ে অর্থ ক্ষতিপূরণ চাওয়া। স্যার, এটা কিন্তু ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে মানহানির যে মামলাগুলি আছে এগুলি আসলে সবই ক্রিমিনাল কোর্ট থেকে হ্যাঁ অবশ্যই দেওয়ানি মামলায় এটা নিয়ে যাওয়া। ক্ষতি হতে পারে, মানহানি হতে পারে, এবং মানের একটা মূল্য আছে। কিন্তু ওই মানহানির মামলায় যখন বা এই যে ভাবমূর্তি বা অনুভূতিতে আঘাত, বা এই আইনে আছে যে মিথ্যা বলিলে, এখন মিথ্যা বলার জন্য আমরা না জেনেও মিথ্যা কথা বলে ফেলতে পারি। মানে একটা কথা বলতে একটা জানতাম, পরে দেখা গেল যে ওটা অসত্য। তো এইগুলির জন্য কারো যদি ক্ষতি হয়ে থাকে, সে আমার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে। কিন্তু এইটার বিরুদ্ধে যখন ওই রাষ্ট্র ইনভলভ হয়ে, আর যেখানে মাপা যায় না জেল জুলুমের ব্যবস্থা হয়ে যায়, তখন এটা এবং ঐতিহাসিকভাবে অপপ্রয়োগ হয়েছে। 1860 সালে আমাদের প্যানেল কোড, ওইখানে কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত এটাও অপরাধ ছিল না। এটা পরে 1927 বা 30-এর দিকে কোন একটা রাইটের পরে ওই ধর্মীয় অনুভূতিতে আঘাতটা যোগ করা হয়েছে। কারণ
আগে খালি মানহানি ছিল আর ধর্মীয় অনুভূতিতে আঘাত পরে যোগ করা হয়েছে। কারণটা হলো এইটাই যে এইসব মানসিক ব্যাপার এবং পরে কিন্তু ক্রমান্বয়ে এটার সাজা বাড়ছে। এবং অপপ্রয়োগ বাড়ছে, এটা খুবই সজা। আমি এটা যদি একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, ধরেন তরুণ তরুণী প্রেম করছে, তারপরে একজনের মানে ছেলে বা মেয়ে বললো যে ঠিক আছে তাদের ভালোবাসার সম্পর্ক সে যে কারণে হোক ছেদ করলো, তো অন্যজনে চাচ্ছে যে প্রণয় বা ভালোবাসার সম্পর্কটা চালিয়ে যেতে, তো যে ছেদ করলো চলে গেল, আর যে এটা প্রেম যার রয়েছে সে তো মনে সাংঘাতিক আঘাত পাচ্ছে, তাই না? দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, উদ্বন্দ হচ্ছে। তাহলে ওই জন্য ফৌজদারি মামলা কেন হচ্ছে না? এর থেকে তো বেশি মানে এটা খুব গভীর প্রেম ছিল, প্রেমের ফলে সে কি বলে যে মানে জিল্টেড হয়েছে আর কি, তার তো গভীর আঘাত পেয়েছে, কিন্তু এইটার জন্য ফৌজদারি আসছে না কেন? মানে কতগুলি জিনিস আমরা ঐতিহাসিকভাবে দেখেছি, এটার জন্য যদি ফৌজদারি ব্যবস্থা থাকে যে যে চলে যাবে বা যে প্রেমের ইয়েটা ভেঙে ফেলবে তার 7 বছরের জেল হবে, তাহলে কিন্তু লোকে প্রেম ভালোবাসাটা চলে যাবে, ওই রিস্কে কেউ নিবে না, তাই না? তো এইরকম কতগুলি জিনিস যেখানে আছে না কারো ভাবে, আমি যদি কারো কেউ কবিতা লিখেছে, আমি আপনাকে একটা ইমেল করে দেখলাম না ওনার কবিতাটা খুব খারাপ হয়েছে, এটা কোনো কবিতাই হয় নাই, তখন ওই ব্যক্তি যদি জেনে এখন সে তো এই আইনে আমার বিরুদ্ধে মামলা করে দিবে যে তার যাতে মনে আঘাত পেয়েছে, ভাবমূর্তি বিনষ্ট হয়েছে, মানহানি হয়েছে, কারণ আমি এই জন্য 10 বছরের জেল খাটতে পারি। এটা এত অপপ্রয়োগ হয়। আর এটা ফৌজদারি আইন, এগুলি ফৌজদারি আইনের বিষয় না। ভাই যেটা বলেছিলেন যে সংবিধানে বলা আছে যে এইসব মানে অনেকগুলি কন্ডিশন আছে, তো ওই কন্ডিশন ভায়োলেট করলে সারা দুনিয়া এটা হলো দেওয়ানি মামলার ব্যাপার। মানে আমার কোনো লেখার কারণে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, সোজাসুজি যদি হয় সেটা অন্য কথা, আমি যদি কাউকে উস্কে দিয়ে অপরাধ করো সেটার জন্য আলাদা অপরাধের আইন আছে, কিন্তু ওই যে শর্ত আমার বাক প্রকাশের স্বাধীনতার যে সীমাটা, ওই সীমাটা দিতে হবে দেওয়ানি আইনে। ওই সীমাটার ব্যাপারে ফৌজদারি আইন ব্যবহার করলে, স্পেশালি এই ধরনের মানে অনুভূতির ব্যাপার যখন চলে আসে, তখন সারা দুনিয়া এত অপপ্রয়োগ হয়েছে, এই জন্যই পুরো বিশ্ব এর থেকে সরে আসছে। খুশি কবির, এই যে সামাজিক প্রেক্ষাপটটা যেটা স্বাধীন মালিক বলছিলেন যে এই ধরনের অনুভূতির বিষয়গুলি, এবং আপনিও যেটা বলছিলেন যে অনুভূতি মানুষ তার অভিজ্ঞতা এবং তার অবস্থান ভেদে অবশ্যই পরিবর্তন হয়, তো এই ধরনের বিষয়গুলি আসলে যখন আইনে থাকে তখন এটা পরিবর্তনের জন্য আমরা যে সিভিল সোসাইটিকে বিভিন্ন সময় দেখি, কিন্তু সিভিল সোসাইটির এই দায়িত্বটা এখন কিরকম হওয়া উচিত বা তারা কিরকম পালন না, করছে? আমার মনে হয় একটা হচ্ছে যে নাগরিক যারা এবং সচেতন নাগরিক বা যে নাগরিক মুখ খুলছে, কথা বলছে, প্রকাশ করতে চেষ্টা করছে তাদের বক্তব্য, যেখানে দেখছে যে কিছু অস্পষ্টতা আছে সেটা নিয়ে আসতে চেষ্টা করছে, যেখানে দেখছে কিছু ভিন্নতা আছে সেটা নিয়ে আসতে চেষ্টা করছে সামনে, এইগুলো যখন নিয়ে আসতে চেষ্টা করে, অনেক সময় অনেকগুলো জিনিস যেরকম এই 57 ধারা অথবা এই আইসিটি অ্যাক্ট, এর অ্যাক্টের ব্যাপারে অনেক প্রশ্ন অনেক আগে থেকেই অনেকেই উঠিয়েছে। প্রবীর শিকদারের ঘটনাটাকে স্পষ্ট করে আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা অপব্যবহার যে কিভাবে হতে পারে সেই জিনিসটা খুব স্পষ্টভাবে নিয়ে আসছে। এর আগে যে কেউ এখানে উঠায়নি সেটা না, উঠানো হয়েছে অনেকবার, অনেক এইসব আপনাদের সেখানেও আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, আইসিটি অ্যাক্ট নিয়ে অনেক লেখালেখি হয়েছে, সবকিছুই হয়েছে, বক্তব্য হয়েছে, সেমিনার হয়েছে, এটার ভয়াবহ দিকগুলো চলে আসছে যে কেন এটা ক্ষতিকর হতে পারে, কি কি কারণে। তো প্রবীর শিকদারের ব্যাপারটা যখন হলো তখন এটা স্পষ্ট করে যেটা বললাম যে চলে আসছে যে এটা অপব্যবহার কি ধরনের হতে পারে, কি পরিমাণে হতে পারে, সেটাই মানুষকে খুবই বেশি ক্ষুব্ধ করে উঠেছে। আমার যেটা বক্তব্য যেটা হচ্ছে যে আমরা কাউকে এমন আঘাত করা যে আঘাতে মানুষের মানে তার কাউকে কেউ আঘাত করা মানসিকভাবেও না, মানে শারীরিকভাবেও না, এটা তো আমরা কেউ চাইও না, এটা কোনো একটা মানে নীতি হতে পারে না, এটা নৈতিকতার একটা পরিচয়ও হতে পারে না। কিন্তু যেটা হয় যে আমি যখন বলি আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম নাই, আমার ধর্মকে পালন করতে হবে, অন্যরা জাহান্নামে যাক, সেটাও তো তখন চলে যাচ্ছে যে এটা হচ্ছে আর একজনের ধর্মকে, ধর্মীয় চিন্তাকে আঘাত করা। মানে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, কাকে আঘাত করছে, কাকে, এটা কার বিষয় আমরা নিয়ে আসছি, এই বিষয়গুলো খুব স্পষ্ট আসা দরকার।
আমরা যদি দেখতে থাকি যে রাজনৈতিক দলগুলোর নেতা যারা ওনারা যারা আছেন, ওনারা যখন এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বা নেতারা অন্য নেতাদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য রাখেন, যে প্রচার করেন বা যে বক্তব্য রাখেন, সেটাও কিন্তু অনেক সময় ব্যক্তিগত ভাবে চলে আসে, সেখানেও তো মানহানি চলে আসতে পারে। সেখানেও কি আমরা 57 ধারা কি ব্যবহার করব? আমার এইগুলো তো ব্যাপার না। আমি একটা কারোর পক্ষে বিপক্ষে কিছুই বলছি না, আমি খালি বলছি যে অপব্যবহার করার সুযোগ এত অনেক বেশি থাকে যে এই যেখানে আমরা মনে করি যে আইন যেগুলো আছে সেগুলো সূক্ষ্মভাবে সুষ্ঠুভাবে কিভাবে এটা প্রয়োগ করা যায় সেদিকে যাওয়া, সেটা না করে আমরা নতুন আরো আইন যোগ করছি যেটা আরো অস্পষ্ট করছে, আরো বেশি বেড়াজালের মধ্যে ফেলাচ্ছে, আরো বেশি কেসের মধ্যে আবদ্ধ হচ্ছে, আরো বেশি হয়রানি করছে। এই জায়গা থেকে আমাদের এখন এই 2015 সনে আরেকটু স্ট্রিমলাইন, একটু স্বচ্ছ জায়গায় আমাদের যাওয়া উচিত। আমি একটু এক কথা অ্যাড করি, ওই যে মানে ওই ক্রিমিনাল ল যে গ্রামারের প্রিন্সিপাল হলো যেখানে অপরাধটা সংজ্ঞায়িত করা যায় না, স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না, ওইটা অপরাধ আইনে ঢুকাতে হয় না। যেটা সংজ্ঞায়িত করার সমস্যা, যে ভাবমূর্তিতে আঘাত দেওয়া, এটা কি ভাবমূর্তি আঘাত দেওয়া, বেনিফিট অফ ডাউটটা পাবে, এবং ওইটা যখন ক্রিমিনাল লতে নিয়ে আসেন তখন কিন্তু অপপ্রয়োগটা হয়। আপনি মানসিক মানে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এটা সংজ্ঞা কি? এই সংজ্ঞা তো আমরা দিতে পারবো না, সংজ্ঞায়িত করা যাবে না। তো এই জন্য প্রিন্সিপাল হলো যেটা সংজ্ঞায়িত করা যায় না ওইটা ফৌজদারি আইনে আনতে হয় না, তাহলেই অপপ্রয়োগের সুযোগ থাকে। স্যার আপনার কাছে আসবো যে এই ধরনের গণমাধ্যম নিয়ে যখন আইন হয় তখন গণমাধ্যমে যারা কাজ করে এবং গণমাধ্যম বিশেষজ্ঞ তাদের সঙ্গে আদৌ কোনো রকমের যোগাযোগ করা হয় কিনা, যারা আইন প্রণয়ন করেন, এবং এই যে যারা ইউজার্স তাদের প্রয়োজন সুবিধা অসুবিধা এই জিনিসগুলি দেখা হয় কিনা? একটা বিরতির পর আপনার কাছ থেকে এই বিষয়গুলি জানতে চাই। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, এই যে এই ধরনের গণমাধ্যমের যে আইন, সেটার সঙ্গে গণমাধ্যম সংশ্লিষ্টদের সংশ্লিষ্টতা কতটুকু থাকে? যেমন ধরুন, এক সময় গণমাধ্যম সংক্রান্ত আইন হতে আমরা যেভাবে দেখেছি সেটি হলো যে তথ্য মন্ত্রণালয় একটা আইন তৈরি করত, সেটা মোটামুটি পার্লামেন্টে গিয়ে আলোচনা করে চাপিয়ে দিত। সাম্প্রতিককালে সেই পদ্ধতিটাতে কিছুটা পরিবর্তন এসেছে। সেটা হলো যে, যেমন ধরেন আমি যদি সম্প্রচার নীতিমালার কথা বলি, যে প্রথমে সম্প্রচার নিয়ে একটা নীতিমালা করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে? ধরেন বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে মধ্য থেকে সদস্য নিয়ে একটা নীতিমালা করা হয়েছে, সেটাকে পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেটা নিয়ে ডিবেট হয়েছে, তারপরে এখন সেটা নিয়ে আইন হচ্ছে। এই আইনটাও কিন্তু ড্রাফট করার জন্য দেওয়া হয়েছে একজন আইনজ্ঞকে। একজন আইনজ্ঞ কয়েকজন মেম্বারকে নিয়ে এটা ড্রাফট করছেন, ড্রাফট করে এনে এটা আবার সেই আইন প্রণয়নের বড় কমিটিতে উপস্থাপন করবেন। এখন যে প্রক্রিয়াটি চলছে সেটিকে আমি অনেকটা প্রতিনিধিত্বশীল প্রক্রিয়াই বলি, কারণ সকল স্টেক হোল্ডারের প্রতিনিধি সেখানে আছে। তারপরে আইনের ড্রাফটটি করে দেওয়ার পরে সেটা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য যায়, তারপরে আইন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেটে অ্যাপ্রুভালের জন্য যায়, তারপরে আপনার পার্লামেন্টে গিয়ে রাষ্ট্রপতির সই হয়ে আইন হওয়ার কথা। তো সাম্প্রতিক প্রক্রিয়াগুলোতে গণমাধ্যমের সাথে সম্পৃক্তদের সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে। তবে আমাদের দেশে এখনো যেটা হয়, ধরেন যারা কমিটিতে থাকেন, যেমন আমি একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে কমিটিতে আছেন কিন্তু দেখা যায় যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন না নানা কারণে, কারণ এগুলো হচ্ছে ভলান্টারি সার্ভিস অনেকটা, এটা একটা। তারপরে হচ্ছে যারা কমিটিতে থাকেন না, যেমন এই আইনটা যখন ওয়েবসাইটে যায় তখনও কিন্তু পড়ে সচেতনভাবে যে কমেন্টস দিবেন সেটাও কিন্তু করেন না। তো এক ধরনের চেষ্টা কিন্তু গণমাধ্যমের সাথে সম্পৃক্তদেরকে সম্পৃক্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু যেহেতু সামগ্রিক অর্থেই তো আমাদের সমাজ আগায়নি এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে চ্যালেঞ্জ অনেক বেশি, ব্যস্ততা অনেক বেশি, তো এক্ষেত্রে ধরেন কন্ট্রিবিউট করার মতো ফ্রি সময়ও হয়তো অনেকের নাই, যার ফলে কিন্তু তারপরেও ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন হচ্ছে। তবে আরেকটু জায়গায় পরিবর্তনটা দরকার, সেটা হলো যে আইনগুলো যখন ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয় তখন এটা পার্লামেন্টে ডিবেট করা, ইভেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে এটার চুলচেরা বিশ্লেষণ হওয়াটা জরুরি। সেই জায়গাটায় এখনো আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে নজর দিলে হয়তো এই আইনের যে ফাঁকফোকরগুলো থাকে, বা আবার যেটি আমরাও প্রথম থেকে বলেছি বা স্বাধীন ভাই বলছেন যে একটা আইন প্রয়োগ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে আসলে এটার ইম্প্যাক্টটা কি হবে। তো সামগ্রিক অর্থে আর আইন তো ধরেন স্থায়ী কিছু না, যদি কোনো আইন ক্ষতিকর মনে হয়
সেটি অবশ্যই তো পরিবর্তন করবার সুযোগ আছে। এই যে ধরেন এই যে আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে যখন দাবি ওঠে, সরকার যখন এটাকে বিবেচনায় নিয়ে কিন্তু এটা সংশোধন করতে পারে। তো এই প্রক্রিয়াগুলো গণতান্ত্রিক সমাজের মধ্যে আছে। স্যার, একটি জিনিস আপনিও বলছিলেন যে গেট কিপিং এর যে বিষয়টা, যে কনভেনশনাল গণমাধ্যম সেখানে গেট কিপিংটা একটা বড় বিষয়, কিন্তু নিউ মিডিয়াতে আমরা দেখছি যে গেট কিপিং এর কোনো সুযোগ নেই বা গেট কিপিং এর আসলে কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই অপরাধগুলি দেখার জন্য কি ধরনের ওভারসাইট মেকানিজম তৈরি করা প্রয়োজন বা আদৌ প্রয়োজন আছে কিনা, এই ক্ষেত্রে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে? যেমন আপনি যথার্থই বলেছেন যে ফেসবুকের মতো মাধ্যমগুলোতে যখন আমরা মনোভাব প্রকাশ করি বা আমরা যখন কোনো তথ্য দিই, যেমন ধরেন আমি আমার গবেষণার প্রয়োজনেই মাঝে মাঝে ফেসবুকের কন্টেন্টগুলোকে একটু রিভিউ করে দেখি, এর মধ্যে বা ফেসবুকের কন্টেন্টে একটা বড় অংশ জুড়ে থাকে কিন্তু অপপ্রচার, গালাগালি, কিছু যে সত্য ঘটনা থাকে না তা না। তো এরকম একটা পরিস্থিতিতে কি হয় যে আমার যা খুশি তা আমি ফেসবুকে বলে দিতে পারছি। আপনি এখন টেলিভিশনে বা নিউজ পেপারে আপনি চাইলেই যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন না। আপনার চিফ রিপোর্টার বা নিউজ এডিটর সেখানে হস্তক্ষেপ করবে, আপনার নিউজ ম্যানেজমেন্ট সেখানে হস্তক্ষেপ করবে, কিন্তু আপনার ফেসবুকের বেলায় বা টুইটারের বেলায় সেটা নেই। তো এখন এই যে গেট কিপিংটা নাই, এক্ষেত্রে আপনার প্রশ্নটা কি ছিল যেন, যে মানে এই গেট কিপিং যেহেতু নাই, সেক্ষেত্রে রাষ্ট্র এই কি হচ্ছে এটা দেখার জন্য কোনো মেকানিজম? সাম্প্রতিককালে কিন্তু আমাদের তথ্য মন্ত্রণালয় দুটো আইন নিয়ে কাজ করছে। একটা হচ্ছে সম্প্রচার নীতিমালাকে আইনে পরিণত করছে, আর একটা হচ্ছে গণমাধ্যম নীতিমালা তৈরি করছে একটি। তো এই গণমাধ্যম নীতিমালার যে ড্রাফটটা এখন আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, সেখানে কিন্তু সাজেস্ট করা হয়েছে যে সম্প্রচার আইনকে রক্ষণাবেক্ষণের জন্য যেই কমিশনটা গঠন করা হবে, যে নতুন সম্প্রচার আইন হচ্ছে সেখানে একটা কমিশন গঠন করার কথা বলা হয়েছে। তো অনলাইন নীতিমালার ড্রাফটটি যারা করেছেন তারা সাজেস্ট করছেন যে এই সম্প্রচার কমিশন এই ধরনের বিষয়গুলো দেখাশোনা করুক। সেটিও আরো আলাপ আলোচনা হবে, আরো তর্ক বিতর্ক হবে আসলেই সম্প্রচার কমিশন এটা করবে কিনা। তবে একটা স্বাধীন কমিশন থাকা দরকার যারা এই বিষয়গুলো দেখাশোনা করবে, মানে সরাসরি পুলিশ ইনভলভ না, পুলিশ সরাসরি ইনভলভ না হয়ে আপনার যেমন ধরেন বাইরে আমেরিকাতে বা ইউকেতে যেটা হয় বা কানাডাতে যেটা হয়, আপনি যদি গণমাধ্যম সংক্রান্ত কোনো অপরাধ করেন সেখানে হয়তো সম্প্রচার কমিশন, বা কানাডাতে হচ্ছে সিআরটিসি, আমেরিকাতে হচ্ছে এফসিসি, ইউকেতে হচ্ছে অফকম, এটার দেখাশোনা করবে। আপনি কতটুকু অপরাধ করেছেন, কি অপরাধ করেছেন সেটা বিচার বিবেচনা করে তারা শাস্তির কথা বলবে। তো আমাদের এখানে সেই ধরনের মেকানিজম এখনো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে স্বাধীন মালিক আপনার কাছে একটু আবার ফরিদপুরে ফেরত যেতে চাই। যে ফরিদপুরে যখন মামলাটি হলো, প্রথমেই জানতে চেয়েছিলাম মামলা করার অধিকার ছিল কিনা। আরেকটি খুবই মানে ব্যতিক্রমী বিষয় দেখেছি, আপনাদের আইনজীবীরা এই মামলাটিতে কিন্তু কেউ মানে অভিযুক্তের পক্ষে কেউ দাঁড়াতে অস্বীকার করেছিলেন প্রথম দিন। এই বিষয়টিও কতটুকু মানে ঠিক আছে নাকি এরকম হওয়াটা স্বাভাবিক কিনা, বিরতির পর এসে জানতে চাইব। আজকের বাংলাদেশের নিচে আরো একটি বিরতির পরে ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, মামলাটিতে যে আইনজীবীরা প্রথম দিন গেলেন না, এটা আমি স্পষ্টভাবেই বলবো যে ওখানে আইনজীবীরা এটা অন্যায় করেছেন। অন্যায় না, আমাদের পেশাগত আমাদের যে কতগুলি নিয়মকানুন আছে, দায় দায়িত্ব আছে, তার পরিপন্থী কাজ করেছেন। ইভেন আমি একটু বাড়িয়ে বলব, সংবিধানে যেমন বলা আছে যে প্রত্যেক অভিযুক্তের আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার আছে, এখন এই অভিযুক্তকে তারা ওই সংবিধানের যে মৌলিক অধিকার সেটা থেকেও বঞ্চিত করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে কোনো একটা মক্কেল আসলে আমি বিভিন্ন কারণে আমি তার মামলা নাও নিতে পারি, বা আপনি আরেকজন আইনজীবী আপনি নাও নিতে পারেন, কিন্তু দলবদ্ধভাবে আমরা আইনজীবী সমিতি যদি সিদ্ধান্ত নিই যে এই ধরনের মামলা আমরা নিব না, এটা আমাদের কিন্তু পেশাগত নিয়ম, পেশাগত আইনের পরিপন্থী। এবং এইরকম বেশ আগে ভুলে গেছি, বা 15-20 বছর আগে ওই অন্য একটা ছোট শহরে এরকম একটা মামলা হয়েছিল যে বারের প্রেসিডেন্ট, তার মেয়ে আর তার জামাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছিল, তো বোধহয় ওই জামাই তার বিরুদ্ধে মামলা করেছিল। তো তখন ওই সব আইনজীবীরা, যেহেতু বারের প্রেসিডেন্টের ব্যাপার, ওই আইনজীবীর মানে ওই ছেলের পক্ষে কেউ দাঁড়ায় নাই। এইটা পরে বার কাউন্সিলে মামলা হয়ে বারের প্রেসিডেন্টের আইনজীবীর সনদ বাতিল করা হয়েছিল। তো এটা কারণ আমরা এটা করতে পারি না। অতএব এইভাবে যে এটা, হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি মানে করিম বা রহিমের মামলা না করতে পারি, নাও নিতে পারি,
কিন্তু দলবদ্ধভাবে এই ধরনের মামলা আমরা নিব না। মানে একজনকে ওই অধিকার থেকে অধিকার বঞ্চিত বঞ্চিত করা। করা প্লাস আমাদের বার কাউন্সিল অর্ডার আছে যে আইনের অধীনে আমরা পরিচালিত, ওই অধিকারও বঞ্চিত করা প্লাস ওই আইনেরও বরখেলাপ। অতএব এটা খুবই অন্যায় কাজ করেছেন এবং আমি আশা করব যে এই ধরনের মধ্যে যেটা বলছেন যে রেজলিউশন আছে যে এক আইনজীবী মামলা দায়ের করলে অন্য কোনো আইনজীবী তার বিরুদ্ধে দাঁড়াবেন না, আমার মনে হয় যে ফরিদপুর আইনজীবী সমিতির এই সিদ্ধান্তটা অবিলম্বে বাতিল করা উচিত। স্যার অবশ্যই আমরাও মনে করি যে এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হওয়া, কিন্তু তবুও ভালো যে পরের দিন এটা অবশ্য যে আইনজীবী পাওয়া গেছে। এসেছেন। খুশি কবির, খুব সংক্ষেপেই জানতে চাই যে 57 ধারা সম্পর্কে আপনি কি মনে করেন, যে কি ধরনের পরিবর্তন অথবা আদৌ রাখা উচিত কিনা? আমার মনে হয় এটাকে অনতিবিলম্বে এখন আবার এটা দেখা উচিত। এখান থেকে পুরো বিষয়টা আজকে যে আলোচনাগুলো, যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে, যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যদি দেখি যে আমাদের প্রাক্তন একজন মন্ত্রী লতিফ সিদ্দিকীর ব্যাপারেও একই ধরনের ঘটনা ঘটেছে। মানে এই যে কেউ যে কারোর বিরুদ্ধে একটা মানে কেস করতে পারে, সেই জিনিসটা মানে প্রমাণিত না হওয়া পর্যন্ত। আর একটা হলো যে আমরা সোশ্যাল মিডিয়ার কথা, যেটা আমি খুব সংক্ষেপে বলি, সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যক্তি তার নিজের মতামত প্রকাশ করছে, আর এটা এত আছে, কিছু আছে অনলাইন পত্রিকা, কিছু আছে ব্লগস বা ইত্যাদি, আর কিছু আছে জাস্ট ব্যক্তি তার নিজেদের ব্যক্তিগত ব্যাপারে। এখন সেই জিনিসগুলো আপনি যেটা বলছিলেন যে এটা পার্সোনাল কি পার্সোনাল না, আমার মনে হয় যেটা হচ্ছে যে যেরকম আপনি দেখেন যে উইকিলিক্সের ব্যাপারে যে কেসগুলো আছে, সেটা সারা পৃথিবীতে একটা ঝড় চলে গেছে, যে তথ্য সে প্রকাশ করছে, সে প্রকাশ করতে গিয়ে তার বিরুদ্ধে যে কেস করতে চাচ্ছে, সেখানে সে কেসের ব্যাপারে যে ঝড় যাচ্ছে, এটা সিমিলার না। কিন্তু আমি মনে করছি যে আমাদের ব্যক্তি মত প্রকাশ করার জায়গাটা থাকতেই হবে, এবং 57 ধারাটা যে মিসইউজ যে হয়, সেটা প্রমাণিত যেটা হয়েছে, সে প্রমাণিত করার ব্যাপারে এটা ইমিডিয়েটলি এটা উইথড্র করে এটাকে ভালোভাবে দেখে তারপরে এটা নিয়ে আসতে হবে। স্যার আপনার কাছে আসতে চাই যে এই যে মত প্রকাশের স্বাধীনতাটা, এটা সবসময়ই দেখা যায় যে খুবই চ্যালেঞ্জিং, এবং যারা বিশেষ করে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকে বা মুক্ত মত প্রকাশের সঙ্গে থাকে, তারা এই ধরনের আইনগুলির আসলে প্রয়োগের ক্ষেত্রে, আপনি আগেও যেটি বলছিলেন যে একটা ধাপ সরাসরি পুলিশ না হয়ে অন্য একটা এই ধরনের মুক্ত চর্চার মধ্যে আছে, এইরকম মানুষ দিয়ে একটা স্ক্রিনিং এর প্রয়োজন আছে কিনা? অবশ্যই, যে একটা সম্প্রচার কমিশন যেমন সম্প্রচার সংক্রান্ত বিষয়গুলো দেখতে পারে, আমরা প্রয়োজনে একটা অনলাইন কমিশন করতে পারি যেখানে অনলাইনে মত প্রকাশের বিষয়টি দেখতে পারে। সেখানে ধরেন আপনার সেই কমিশনটা সরকার এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকাটাই বাঞ্ছনীয়। কারণ এই যে মুক্ত চিন্তার মানুষেরা বা যারা সাংবাদিকতার সাথে যুক্ত থাকেন, তারা তো সবসময় চাপের মধ্যেই কাজ করেন। কেন চাপের মধ্যে কাজ করেন? তারা যে শুধু সরকারের দিক থেকে চাপের মধ্যে থাকেন তা কিন্তু না, পুঁজির দিক থেকেও চাপের মধ্যে থাকেন। যারা অর্থবিত্তের মালিক বা যারা প্রতিষ্ঠানের মালিক, তাদের কারণেও কিন্তু চাপের মধ্যে থাকেন। তো যার ফলে রাষ্ট্রীয় চাপ এবং পুঁজির চাপ, এই দুইটা চাপকে মোকাবেলা করেই কিন্তু তাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয়। তো সেক্ষেত্রে তাদের প্রোটেকশনের জন্য যেমন আপনি জানেন যে সংবাদপত্র সংক্রান্ত বিষয়গুলো ডিল করার জন্য প্রেস কাউন্সিল আছে, যদিও প্রেস কাউন্সিলের একেবারে নখদন্তহীন। তো প্রেস কাউন্সিলকে শক্তিশালী করে ওই জায়গাটা করা যায়। ইভেন প্রেস কাউন্সিলকেও কিন্তু আরেকটু পরিমার্জন বা পরিবর্ধন করে আপনি এই যে অনলাইনের বিষয়টা প্রেস কাউন্সিলের হাতেও দিতে পারেন। তো সরাসরি পুলিশ, আর বিশেষ করে ধরেন আমাদের দেশে যেহেতু এই যে সোশ্যাল মিডিয়া বলেন, তথ্য প্রযুক্তি বলেন, এগুলোর ব্যবহার তো একেবারেই নতুন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সম্পূর্ণভাবে এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, যে কোনটা আপনার আইন লঙ্ঘন করছে, কোনটা লঙ্ঘন করছে না, কোনটা মত প্রকাশ, কোনটা মত প্রকাশ নয়, এই বিষয়গুলো সম্পর্কেও তাদের সচেতনতার অভাব আছে। আর বিশেষ করে যে বিষয়টি নিয়ে এই এত বক্তব্যের সূচনা হয়েছে যে প্রবীর শিকদারের গ্রেফতার, আমি তো প্রবীর শিকদারের গ্রেফতারকে একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখি। কারণ এটা 57 ধারা না হোক, প্রবীর শিকদারের অপরাধটা কি? একজন শক্তিশালী ব্যক্তির সাথে প্রবীর শিকদার দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। এখন সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ 57 ধারায়ও হতে পারে, ফৌজদারি আইনেও হতে পারে। তো যেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আইনের যে অপপ্রয়োগ, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝেই আইনের অপপ্রয়োগ করে। তো সেই অপপ্রয়োগটা রোধ করার একটা সংস্কৃতি গড়ে তোলা, সেই জন্য নাগরিকদের সচেতনতা দরকার।
সেই লক্ষ্যে আমাদের কাজ করাটা জরুরি, এবং পাশাপাশি 57 ধারা তো অবশ্যই আমাদের রিভাইজ করার দরকার আছে। আমি স্যার। আচ্ছা, বলেন। স্যার না, আমাদের সময় শেষ হয়ে গেছে, যদি কিছু একদম আমি সংক্ষেপে- এক সংক্ষেপে যেটা বলছি, এইগুলি ব্যাপার, এইসব মানে এইসব কারণে, কারো তথ্য আদান প্রদানের কারণে কারো যদি ক্ষতি হয়, এটার প্রতিকার হলো দেওয়ানি মামলায়, মানে দেওয়ানি মানে এই ক্ষতিপূরণের মামলায়। জিনিসগুলোকে এটা ফৌজদারি ফৌজদারিতে এটা থেকে আসলে জেল নিয়ে যাওয়াটাই জরিমানাতে হয়তো আনা, এটা স্থায়ী ঠিক একটা না। আপনার সমাধান কোনো আনতে কথায় পারে। আমার যদি, আমি মনে করি আমার ক্ষতি হয়েছে, তাহলে আমি আপনার বিরুদ্ধে গিয়ে দেওয়ানি মামলা করব। এটা নিয়ে আমি পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাহলে আর ওই ডক্টর মতপ্রকাশটা স্বাধীন মালিক- থাকলো না আর কি। জি, আমাদের আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল একই সময়।